আমরা খুব বেশি সময় নেব না। আম আমার মনে হয় যে কেউ একজন এটা রেকর্ড করতে পারেন। যদি সম্ভব হয় তাহলে বাকি সবার কাছে মানে ড্রাইভ অফ করে যদি অনেকে জয়েন করতে পারেন। আমাদের গ্রুপে তো অনেকেই আছে। অ্যারাউন্ড 20 সো সবাই হয়তো জয়েন করতে পারেনি ফর সাম রিজন। অ্যান্ড আমাদের যে ডিসকাশনটা হবে সেটা যেন সবাই জানতে পারে। কি টপিক নিয়ে কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে। সো কেউ একজন যদি পারেন একটু আ রেকর্ড করে নেন অ্যান্ড ড্রাইভ অফ করে লিঙ্কটা দিয়ে দিয়েন। বেটার হয় আরকি। এনিওয়ে সো আপনারা 38 ব্যাচ অ্যান্ড 39 ব্যাচের আছেন। যারা বেসিক্যালি এর আগে প্রপোজাল সাবমিট করছিলেন। অ্যান্ড প্রপোজাল সাবমিশনের পরে আপনাদের টিচার অ্যাসাইন করা হইছে। অ্যান্ড একটা লম্বা সময় চলে গেছে। আর আমরা জানি যে 4 মাসের সেমেস্টার আমরা নিজেরাও খুব বিজি থাকি। আ আপনারাও অনেক বিজি থাকেন। সবকিছু মিলিয়ে হয়তো আমাদের আ যে প্রোগ্রেস হওয়ার কথা, সেই প্রোগ্রেসটা ওইভাবে হয় নাই। আ সো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের অলরেডি মিড ডিফেন্স এর ডেট দিয়ে দিছে। তবে একটা আনঅফিশিয়াল নিউজ হচ্ছে এই মিড ডিফেন্সটা প্রবাবলি আ পিছানো লাগতে পারে। অ্যান্ড বাট আমরা প্রিপারেশন যেহেতু একটা ডেট দিছে, সো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এর আগে আমাদের যে যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার এই ডেটকে সামনে রেখে আমরা নিতে থাকবো। বাট আনঅফিসিয়ালি হচ্ছে এটা পিছানো হইতে পারে। সো আমরা পিছানোরটা না ধরি। আমরা আপাতত যেটা সামনে আছে, অফিসিয়ালি যেটা সামনে আছে সেটাকে সামনে রেখেই আগায় যাই। সো সেটাকে সামনে রাখলে আমরা পাবো হচ্ছে যে সামনের মাসের ৫ তারিখ অ্যান্ড ৭ তারিখ। থার্সডে অ্যান্ড স্যাটারডে তে হচ্ছে আমাদের মিড ডিফেন্স এর ডেট দেওয়া আছে। যেহেতু নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি আপনাদের ২ টা ব্যাচের। সো হয়তো কারো হয়তো থার্সডে তে হবে, কারো স্যাটারডে তে হবে এরকম একটা প্ল্যান। এবং এটা যদি মুভ করে যদি অন্য দিনেও যাই, অন্য উইকেও যাই, সো আল্টিমেটলি এটাই হবে মোস্ট প্রবাবলি যে আমাদের থার্সডে তে হবে কারো স্যাটারডে তে হবে কারো। অ্যান্ড আমাদের থিসিস প্রজেক্টের যে স্টেপস গুলা আছে, থিসিস প্রজেক্ট অন প্রজেক্টের কথা বলেন। আ সো আমাদের যে স্টেপস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে যে প্রপোজাল সাবমিশন বাই দ্যা টাইম আপনারা করেছেন। অ্যান্ড তারপরে আমরা আপনাদের ২ একটা ওয়ার্কশপ হওয়ার কথা। আমি আ সো ফার আমি যতটুকু নিউজ পাইছি, অনেকে ওয়ার্কশপটাতে অ্যাটেন্ড করছেন অ্যান্ড আ সেখানকার যে ডিসকাশন যে গাইডলাইন সেগুলো অলরেডি পাইছেন। আবার অনেকে এটা জানেনই না যে কোথায় ওয়ার্কশপ হইছে আর কোথায় কি হইছে কিচ্ছু জানেন না। সো এইটা বেসিক্যালি হচ্ছে যে আমাদের একটা আ আ ব্যাচ গুলোর জন্য একটা Google ক্লাসরুম ওপেন করা আছে থিসিস প্রজেক্টের জন্য। অ্যান্ড আপনাদের নোটিস অ্যান্ড রিকোয়ারমেন্ট সবকিছু কিন্তু ওই Google ক্লাসরুমে দেওয়া হয় এই প্রজেক্টের জন্য। সো যারা এখনো জয়েন করেন নাই ওই Google ক্লাসরুমে তারা কাইন্ডলি ওখানে জয়েন করে ফেলবেন। কারণ ওখানে অনেক ইম্পোর্টেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যান্ড কোন ফর্ম অ্যান্ড কোন চেঞ্জ হইলে ওয়ার্কশপের অ্যানাউন্সমেন্ট সবকিছু ওখানে দেওয়া হবে। সো ওখানে কাইন্ডলি জয়েন করবেন। আপনারা যদি কোন ওয়ার্কশপ মিস করে থাকেন, হোপফুলি কেউ না কেউ ওই ওয়ার্কশপ গুলো রেকর্ড করছে। সো ওই রেকর্ডেড ভিডিও গুলো দেখে নিবেন আরকি ওখান থেকে। কারণ ওয়ার্কশপে তো অনেক বিষয়ে কথা হয়। সো একটা কমপ্লিট গাইডলাইন আপনারা পাইতে পারেন ওখান থেকে। সো ওই ওয়ার্কশপ এর ভিডিওগুলো দেখে নিবেন। আর মিড ডিফেন্স এর জন্য একটা কোয়েশ্চেন বারবারই আসে যে মিড ডিফেন্স এর আসলে প্রিপারেশনটা কতটুকু নেব বা কিভাবে কি করব বা আমাদের কি কোয়েশ্চেন করা লাগতে পারে বা প্রসিডিউর কি? যেহেতু এই জাতীয় কোর্স আপনারা এর আগে কখনো ফেস করেন নাই। থিসিস প্রজেক্ট যেটা এর এ এ এরকম কোর্স এর আগে ফেস করেন নাই ফর দ্যা ফার্স্ট টাইম। সো এইটা যেটা বেসিক্যালি করতে হয় আপনাদের একজন সুপারভাইজার আন্ডারে আপনাকে যেকোনো একটা বিষয়ে আ কাজ করতে হয়। সেই কাজটা হয়তো অনেক ক্ষেত্রে থিসিসের ক্ষেত্রে আ একটা প্রসেস আছে। অ্যান্ড প্রজেক্টের ক্ষেত্রে একটা প্রসেস আছে। অ্যান্ড আর আরেকটা হচ্ছে যে ইন্টার্নশিপ যেটা আমাদের আগে ছিল কিন্তু ইন্টার্নশিপ আপাতত আমরা এলাও করতেছি না।
ইন্টার্নশিপের ক্ষেত্রে কিছু আমরা পাইছি যে কিছু ড্রব্যাক আছে। স্টুডেন্টরা অনেকে অনেক কিছু করে না। কোন কাজ না করেই তারা ডিফেন্সে অ্যাটেন্ড করে অ্যান্ড ফাইনালি কিচ্ছু বলতে পারে না। এটা এক্সটার্নাল যারা ফাইনালি আসে তাদের কাছে আমাদের আসলে আ অনেক আ বাজে সিচুয়েশন এর মধ্যে দিয়ে যাইতে হয়। সো আমরা এটা আমরা বাদ দিয়েছি অ্যান্ড এটাও একটা রিকোয়ারমেন্ট ও ছিল যে এটাকে কন্টিনিউ না করা। এনিওয়ে সো হোপফুলি সবাই থিসিস অ্যান্ড প্রজেক্ট এই ২ টা ক্যাটেগরিতে সবাই যে যার কাজ করবেন, করতেছেন। অ্যান্ড আমি যদি বলি থিসিসের ক্ষেত্রে মিড ডিফেন্স এর আগে আপনাকে কি করতে হবে? সো থিসিসের আগে বেসিক্যালি আপনাদের যেটা করতে হবে যেকোনো একটা আ এরিয়াতে। সো যেকোনো একটা এরিয়াতে যেটা আপনারা প্রপোজাল দিছেন নট নেসেসারিলি এটাই করতে হবে। আপনারা ইচ্ছে করলে এটার বাইরে অন্য এখন তো তখন তো আসলে সময় পান নাই বোধহয় অথবা যা মনে চাইছে সেভাবে হয়তো আপনারা দিছেন। নট নেসেসারিলি ওটাই ক্যারি করতে হবে। আপনারা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন নিজেদের ইচ্ছা মতো। নিজেদের ইচ্ছা মতো বলতে কি যে অবশ্যই লিটারেচার রিভিউ করবেন অ্যান্ড আপনারা হচ্ছে যে এক্সিস্টিং পেপার গুলো দেখবেন এবং যেখানে কাজ করার স্কোপ আছে সেগুলো নিয়ে কথা দেখবেন ভালোভাবে। অ্যান্ড ফাইনালি কোনো একটা এরিয়া সিলেক্ট করবেন যে আমি একটা এই এরিয়াতে কাজ করব এবং আপনারা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারেন। সমস্যা নাই যে টাইটেল আমি একটা প্রপোজালে একটা দিছিলাম, তখন তো না বুঝে দিছিলাম। এখন তো আমাকে ওইটা বুঝতে পারতেছি না। ওই এরিয়াতে তো কোনো কাজ নাই। কাজ করতে পারবো না। এটা ভাবার কোনো কারণ নাই। আপনারা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করে। সমস্যা নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা কাজ কিভাবে করবেন? আমি যদি বলি আপনারা হোপফুলি ওয়ার্কশপে অ্যাটেন্ড করছেন এবং সেখানে ডিটেইলস কথাবার্তা বলছে অলরেডি। সো কাজ করতে হবে বেসিক্যালি আপনাকে যদি আমি ১ম এ থিসিসের কথাই বলি। থিসিসের ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ১ম এ হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ডোমেইন সিলেক্ট করতে হবে। সেই ডোমেইনটা রিসার্চ আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ অনেক ধরনের ডোমেইন নিয়ে কাজ করা হয়। যেমন অনেকে মেশিন লার্নিং নিয়ে কাজ করে, অনেকে উম আ সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, অনেকে রোবোটিক্স নিয়ে কাজ করে। সো ভ্যারাইটি আছে। আবার মেশিন লার্নিং এর ক্ষেত্রে অনেক ভেরিয়েশন আছে। এখন তো মেশিন লার্নিং সব সেক্টরে ইউজ হয়। সো মেশিন লার্নিং এর অনেক ভেরিয়েশন আছে। মেশিন লার্নিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। মেশিন লার্নিংটা আপনি ফাইন্যান্সিয়াল ডেটার জন্য ইউজ করেন। মেশিন লার্নিংটা কোনো একটা ডিজিজ প্রেডিকশন এর জন্য ইউজ করেন, ডিজিজ ক্লাসিফিকেশন এর জন্য ইউজ করেন। আপনার মেশিন লার্নিংটা রিয়াল লাইফ এর অনেক প্রবলেমের সলিউশনের জন্য অনেকে ইউজ করে। সো কোন একটা ডোমেইনে আপনি ফিক্স করলেন যে আমি মেশিন লার্নিং ইউজ করব ফাইন। সো মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন এরিয়া কোনটা এবং সেই অ্যাপ্লিকেশন এরিয়াতে আপনি তাহলে কাজ করবেন। অ্যাপ্লিকেশন এরিয়া অনেকগুলো আছে। আমি এখানে আম বেশ কয়েকটা বললাম। যেমন একটা এক্সাম্পল হইতে পারে আমার স্পেসিফিক্যালি পিএইচডি ছিল হচ্ছে যে আ পাওয়ার লোড ফোরকাস্টিং। পাওয়ার লোড ফোরকাস্টিং বিষয়টা হচ্ছে যে এরকম যে কোন একটা সিটিতে বা কোন একটা দেশে আ পাওয়ার প্রেডিকশন ডেইলি অ্যান্ড উইকলি অ্যান্ড মান্থলি কেমন পাওয়ার লাগতে পারে, পাওয়ার কনজাম্পশন। যেমন পাওয়ার তো সবসময় সেম লাগে না। আমাদের সকালে যেরকম পাওয়ার লাগে, বিকালে কি সেম টাইম সেম রকম পাওয়ার লাগবে? বা রাতে কি একটা সিটিতে সেম পরিমাণ পাওয়ার লাগবে? না, আমাদের একটা সময় পাওয়ার বেশি লাগে, কোনো সময় কম লাগে। আবার ওয়ার্কিং ডে তে যেরকম পাওয়ার লাগে ফ্রাইডেতে বা আমাদের যেদিন হলিডে থাকে সেদিন পাওয়ার কনজাম্পশন কমে যায়। এগুলো অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমাদের শীতকালে যেরকম পাওয়ার লাগে গরমকালে তার চাইতে বেশি পাওয়ার লাগতে পারে। কারণ এখানে এয়ার কুলিং সিস্টেম আমরা চালাই। সো এরকমভাবে এইগুলো হচ্ছে যে অ্যাট্রিবিউট এর কথা বলতেছি। এই অ্যাট্রিবিউট গুলোর উপর ডিপেন্ড করে আমরা পাওয়ার প্রেডিকশন করতে পারি, পাওয়ার কনজাম্পশন প্রেডিকশন করতে পারি যে আসলে কেমন পাওয়ার লাগতে পারে। এবং এইটা দরকার আছে কারণ সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে যে আ আমাদের ওয়ার্কআউট করব। সো আমরা পাওয়ার আ স্টেশনকে সেভাবে আমরা ইউটিলাইজ করব যেন আমরা মেক্সিমাম প্রফিট করতে পারি। মানে এরকম অনেকটা আইডিয়া। সো আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম। আবার অনেকে ডিজিজ ক্লাসিফিকেশন নিয়ে কাজ করে বা প্রেডিকশন নিয়ে কাজ করে। সেখানে বিভিন্ন ধরনের ডেটা থাকে। সেখানে টেক্সট ডেটা থাকে, ইমেজ ডেটা থাকে। সো বেসিক্যালি এই ধরনের ২ ধরনের ডেটা নিয়েই কাজ করা হয় আমাদের এখানে। আবার অনেকে ভিডিও ডেটা নিয়েও কাজ করে। আবার অনেকে হচ্ছে স্পিচ ডেটা নিয়েও কাজ করে, ভয়েস রেকর্ড। সো
অনেক ধরনের ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপ গুলোর মধ্যে মোস্ট কমনলি আমরা হচ্ছে যে টেক্সট ডেটা অ্যান্ড ইমেজ ডেটা নিয়ে কাজ করে। সো এই ডেটাগুলা এবং এই জাতীয় ইনফরমেশন গুলা ইউজ করে আমরা বিভিন্ন কিছু প্রেডিক্ট করি অথবা ক্লাসিফাই করি বেসিক্যালি মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো ইউজ করে। ঠিক আছে? এই অ্যালগরিদম গুলো আবার ডিফারেন্ট হইতে পারে। বিভিন্ন রকমের অ্যালগরিদম আছে। এখন ইদানিংকালে ডিপ লার্নিং অ্যালগরিদম গুলো মোস্ট কমনলি ইউজ হচ্ছে। সো এইগুলো ইউজ করে আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন এরিয়াতে আপনাদের কাজগুলো করতে হবে। মানে আপনারা কোনো একটা অ্যাপ্লিকেশন এরিয়াতে আপনাদের মেশিন লার্নিং নলেজটা এপ্লাই করে কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে ওই যে বললাম যে অ্যাপ্লিকেশন ডোমেইনটা ফাইন্ড আউট করতে হবে। সো আপনাদের নিজেদের পছন্দ মতো নিজেদের ইচ্ছে মতো Google সার্চ করেন, ChatGPT সার্চ করেন, যেখানে সার্চ করেন রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী, রিসেন্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনারা হচ্ছে যে কোন একটা ডোমেইন ওপেন মানে সিলেক্ট করবেন এবং সেই ডোমেইনে কিছু পেপার পড়তে হবে আপনাকে, রিসার্চ পেপার পড়তে হবে। সেই কিছুটা হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে যে আম আপনি যে এরিয়াতে কাজ করতেছেন সেখানে কিরকম কাজ হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তবে আমরা একটা গ্রস একটা বলতে পারি ১০ থেকে ১৫টা পেপার এট লিস্ট পড়া দরকার কোন একটা স্পেসিফিক ডোমেইনে যদি আপনারা একটা নলেজ গেদার করতে চান। অ্যান্ড তারপরে যেটা করতে হবে এগুলো ১০ থেকে ১৫টা পেপার যখন পড়বেন সেম ডোমেইনে সেম টাইপের কাজ করছে, তখন আপনার মধ্যেও একটা গ্রো করবে। আপনার মধ্যে একটা আ ডেফিনিটলি আ এই ধরনের সিচুয়েশন আসবে যে ঠিক আছে আমি এই পেপারে এই টাইপের কাজ করছে। আমি এই অ্যালগরিদম ইউজ না করে এই অ্যালগরিদম ইউজ করে দেখি কেমন কাজ করে। বা এই ডেটা সেট ইউজ না করে অন্য ডেটা সেট ইউজ করে দেখি কেমন কাজ করে আমার অ্যালগরিদমটা। ঠিক আছে? সো এইরকম কিছু বিষয় বা এরকম কিছু ল্যাকিংস আমরা ওই পেপারগুলো থেকে ফাইন্ড আউট করব, যেটা আমরা চেষ্টা করব সলিউশন করার জন্য। অ্যান্ড ফাইনালি আপনাদেরকে হচ্ছে যে এটা প্রেজেন্ট করতে হবে। সো মিড ডিফেন্স এর কথায় যদি আসি, মিড ডিফেন্স পর্যন্ত কতটুকু করতে হবে? মিড ডিফেন্স পর্যন্ত আপনাকে করতে হবে হচ্ছে যে লিটারেচার রিভিউ। দ্যাট মিনস কোন একটা স্পেসিফিক ডোমেইন সিলেক্ট করছেন আপনি। সেই ডোমেইনের কিছু স্পেসিফিক পেপার পড়ছেন। সেটা ১০ থেকে ১৫টা হইতে পারে বা ২০ টা হইতে পারে। বেশি পড়লে বেটার। অ্যান্ড আপনি হচ্ছে ডিফাইন হচ্ছে যে আপনার মেথোডোলজি পর্যন্ত ডিফাইন। দ্যাট মিনস আমি কোন একটা প্রবলেম আইডেন্টিফাই করছি এক্সিস্টিং পেপার গুলো থেকে এবং সেই প্রবলেমটা আমি এই মেথোডোলজি বা এই মডেল ইউজ করে আমি সমাধান করতে চাই। এইটুকু এট লিস্ট আপনাকে আমি এই কাজের জন্য আমি এই ডেটা সেটটা ইউজ করব। এই পর্যন্ত আপনাকে এট লিস্ট মিড ডিফেন্স এ প্রেজেন্ট করতে হবে। মিড ডিফেন্স এর পরে যেটা সেটা হচ্ছে যে আপনি এক্সপেরিমেন্ট করবেন, সেটার রেজাল্ট দেখাবেন, সেটা ডিসকাশন করবেন, সেগুলোতে কি প্রবলেম ছিল, সেগুলোর রেজাল্ট গুলোকে ভেরিফাই করবেন। এগুলো মিড ডিফেন্স এর পরে। কিন্তু মিড ডিফেন্স এর আগে পর্যন্ত এট লিস্ট আপনাকে সেই মডেলটা প্রেজেন্ট করতে হবে যে মডেল ইউজ করে আপনি কোন একটা প্রবলেম আইডেন্টিফাই করছেন, সেই প্রবলেমটা আপনি সলিউশন করবেন। ঠিক আছে? সো হোপফুলি সবাই আমি যেহেতু জেনারেলি কথা বলতেছি, কোন একটা স্পেসিফিক টপিকে কথা বলতেছি না। হোপফুলি যারা অ্যাটেন্ড করছেন, যারা থিসিসে তারা আশা করি বুঝতে পারছেন যে আপনাদেরকে কি করতে হবে। রাইট? আবার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যখন ডোমেইন সিলেক্ট করতেছেন এন্ড কাজ করতেছেন ডেফিনিটলি আপনারা মাথায় রাখবেন যে আপনাদেরকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। সেটা হচ্ছে যে আ আপনাদের কন্ট্রিবিউশনটা কোথায়? মানে দ্যাট মিনস আপনি একটা এক্সিস্টিং পেপার পড়ছেন এন্ড আপনি সেম কাজটাই করলেন। এবং এটা কোনো ইমপ্রুভমেন্ট হইল না। এক্সিস্টিং রেজাল্টের চাইতে কোনো ইমপ্রুভমেন্ট হইল না বা কোনো একটা নতুন মডেল প্রপোজ করলেন না আপনি। এক্সিস্টিং যা আছে হুবহু তাই করলেন বা তার চাইতে খারাপ হইলো। তাহলে তো আপনার যে কাজটা করলেন সেটা তো ভ্যালুলেস, রাইট? সো এইটা আপনাকে ডিফেন্ড করতে হবে যে আপনি যেটা করছেন এটা অবশ্যই এক্সিস্টিং একটা প্রবলেমকে সলভ করছে এবং আপনারটা বেটার। এক্সিস্টিং যেগুলো আছে যে মডেল আছে বা যে ধরনের টেকনিক আছে সেগুলোর চাইতে আপনারটা বেটার। সো এভাবে আপনাকে হচ্ছে যে আপনার পেপারটা প্রেজেন্ট করা লাগবে। এভাবে একটা আইডিয়া জেনারেট করতে হবে যেটা আপনারটা হচ্ছে যে বেটার হবে। এটা গেল থিসিসের জন্য। এট দ্য সেম টাইম আমি যদি প্রজেক্টের কথায় আসি, আ প্রজেক্টও আছে কয়েকজন। প্রজেক্টে কেউ আছেন কি? আমাকে একটু হ্যান্ড রেইজ করেন তো। কে আছেন প্রজেক্টে? প্রজেক্ট করতেছেন কেউ আছেন? সবাই থিসিস এখানে?
সো সবাই থিসিস থাকলে তাহলে আমি প্রজেক্টের কথায় না গেলাম। সো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমার মনে হয় যে অ্যান্সার দিতে পারি আরকি। আর মিড ডিফেন্সের জন্য যেটা আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকে যে আমাদের কোনো ডকুমেন্ট লিখতে হবে কিনা? মিড ডিফেন্সের জন্য আমরা এক্সপেক্ট করি এট লিস্ট লিটারেচার রিভিউ, ইন্ট্রোডাকশন অ্যান্ড লিটারেচার রিভিউ এট লিস্ট এইটুকু শেষ করবেন। অ্যান্ড একটা মডেল থাকবে, সেই মডেলের ডায়াগ্রামটা আপনি ড্র করে ফেলবেন। ঠিক আছে? যে মডেলটা আপনি প্রপোজ করতেছেন, সেটার খুব সুন্দর ডায়াগ্রাম হইতে হবে। নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এক্সিস্টিং পেপারগুলো যখন পড়বেন, দেখবেন তখন সেগুলোতে প্রত্যেকটার একটা ডায়াগ্রাম থাকে। সো ওগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন যে সেগুলোতে কি ধরনের ডায়াগ্রাম ড্র করছে। সো এরকম একটা ডায়াগ্রাম থাকবে। ঠিক আছে? অ্যান্ড মিড ডিফেন্সে যখন প্রেজেন্ট করবেন, মিড ডিফেন্সে আপনারা জানেন এক্সটার্নাল থাকে না। ইন্টারনাল আমাদের ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যেই অনেকেই থাকতে পারে। সো ওখানে অনেক ধরনের কোশ্চেন আসবে। টিচাররা ভেরিফাই করার চেষ্টা করবে যে আপনি যেটা করতেছেন আপনি বুঝে করতেছেন কিনা নাকি না বুঝেই করতেছেন। আপনি আসলে লিটারেচার রিভিউ করছেন কিনা, আপনি কয়টা পেপার পড়ছেন, আপনার প্রবলেমটা যেটা আইডেন্টিফাই করছেন এটা কতটা ভ্যালিড, অ্যান্ড যে মেথডটা প্রপোজ করতেছেন সেই মেথড বা মডেল আপনার এক্সিস্টিং প্রবলেম যেটা আইডেন্টিফাই করছেন সেটাকে সলিউশন করতে পারবে কিনা। এই ধরনের বেশ কিছু কোশ্চেন করবে আরকি। আপনার কন্ট্রিবিউশন কোথায় হবে তাহলে এই পেপারের ক্ষেত্রে, এই জাতীয় বেশ কিছু কোশ্চেন করতে পারে, সেগুলোর অ্যান্সার দেওয়া লাগতে পারে। আর ডিফেন্সে, মিড ডিফেন্সে বেসিক্যালি আপনারা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট থেকে সুন্দর একটা স্লাইড বানাবেন, সেখানে একটা স্পেসিফিক টেমপ্লেট দেওয়া আছে আপনাদের প্রেজেন্টেশনের জন্য, সেই টেমপ্লেটটা ফলো করবেন। আর পেপার রাইটিং এর জন্য একটা টেমপ্লেট আছে। সো যারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করছেন, যারা অ্যাটেন্ড করছেন তারা অনেকে অ্যাটেন্ড করে নাই। সো এই ডকুমেন্ট গুলো সবাই গ্রুপে একটু শেয়ার, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করলে বাকি সবাই যারা অ্যাটেন্ড করেনি তারা আসলে শেয়ার করলো, পাইলো। আর গুগল ক্লাসরুমে সবাই অ্যাটেন্ড করে নেবেন, ওখানেও মনে হয় দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আমি যে বেসিক্যালি আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের কি করা লাগতে পারে, যেহেতু এই ধরনের কোর্স এর আগে আপনারা কখনো করেন নাই। সো আপনাদেরকে কি করা লাগতে পারে এবং প্রসিডিউরটা কি? আপনাদেরকে মিড ডিফেন্স হবে। আপনাদের আরো ওয়ার্কশপ হবে ইন ফিউচারে হয়তো। কিন্তু মিড ডিফেন্সের জন্য যদি ওয়ার্কশপ হয়ে থাকে, এন্ড আপনারা যদি মিস করে থাকেন, হোপফুলি কেউ না কেউ এটা রেকর্ড করছে। সো রেকর্ডেড এগুলো দেখার চেষ্টা করবেন। স্টিল যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সঙ্গে দেখা করতে পারেন। আমি বেসিক্যালি সানডে মানডে এই ২ দিন অ্যাভেইলেবল থাকি ডিপার্টমেন্টে। অন্যদিন হয়তো ক্লাস থাকে। অন্যদিন ক্লাস থাকলেও আসলে সা সেকেন্ড হাফে সাধারণত ফ্রি থাকি। ফার্স্ট হাফে ক্লাস থাকে হয়তো ২টার পরে ২টা থেকে ৪টা পর্যন্ত আমি অ্যাভেইলেবল থাকি। ঠিক আছে? সো আপনাদের কোনো প্রবলেম হইলে চলে আসবেন। আমরা ডিসকাস করতে পারি আসলে আমাদের কি আপনারা কি প্রবলেম ফেস করতেছেন, আমরা কিভাবে সলিউশন করতে পারি সেটা। বাট এখন আপাতত আপনাদের গাইডলাইন নিয়ে বা স্পেসিফিক কি করতে হবে এইটুকু বুঝতে পারছেন কিনা, বা অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন। স্যার, আমরা কি কোন ধরনের টুলস ইউজ করতে পারবো এই ক্ষেত্রে, যে সাজেশন নেওয়ার ক্ষেত্রে বা হেল্প নেওয়ার ক্ষেত্রে? কি ইউজ করতে পারবেন কিনা বুঝি নাই আমি। স্যার, মানে লাইক টুলস মানে হচ্ছে কোনখান থেকে হচ্ছে ধারণা নেওয়ার জন্য। টুলস ইউজ করবেন, সমস্যা নাই। তবে আপনি যদি স্পেসিফিক্যালি মিন করেন আমি সবকিছু চ্যাট জিপিটি থেকে করব, চ্যাট জিপিটি থেকে রেফারেন্স গুলো দেখবো, ফাইন করেন আপনারা এগুলো। এখন যেহেতু আধুনিক টুলস আপনাকে সবকিছু অ্যাকুমুলেট করে দিচ্ছে, আহ, আপনি এগুলো ইউজ করতে পারেন। বাট পেপার গুলো একটু নিজে পড়ার চেষ্টা করবেন আর কি। পেপারের অ্যাটলিস্ট আর 10টা বা 15টা যে পেপার গুলো দেখবেন, এই পেপার গুলো অ্যাটলিস্ট ডাউনলোড করা থাকবে আপনার কম্পিউটারে, এবং প্রত্যেকটা পেপারের অ্যাটলিস্ট মেথোডোলজি, কিভাবে মেথোডোলজি কাজ করতেছে, কিভাবে কি ডেটা সেট ইউজ করছে, এবং ফাইনালি কি রেজাল্ট পাইছে, এগুলো অ্যাটলিস্ট আপনারা দেখবেন। ঠিক আছে? জি স্যার।
ঠিক আছে। অ্যান্ড রাইটিং এর জন্য যদি বলেন, রাইটিং এর জন্য ইউজ করতে পারবেন কিনা? রাইটিং এর জন্য অবশ্যই আমাদের আপনাদের ফাইনাল থিসিস তো এটা চেক হয়। আপনারা পুরোপুরি ইউজ করতে পারবেন না। তবে আব ফাইন টিউন করার জন্য আপনারা বেসিক্যালি আমি সাজেস্ট করব একটু নিজে লেখার চেষ্টা করবেন। তবে গ্রামাটিক্যাল মিস্টেকস অ্যান্ড আদার্স আমরা ফাইন টিউন করার জন্য আপনাদের যে টুলস গুলো আছে এগুলো ইউজ করতে পারেন। জি, কেউ একজন হ্যান্ড রেইজ করছিলেন। কোন কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি। স্যার আমার একটা কোশ্চেন ছিল আর কি, যে আমরা যদি কোনো একটা থিসিস নিয়ে কাজ করতেছি যেটার কোনো এক্সিস্টিং পেপারস নেই, তখন সেক্ষেত্রে কি আমরা ওটা রিলেটিভ অন্য কিছু ফলো করতে পারবো কি এটা? ফর এন এক্সাম্পল আমি যদি বলি কি নিয়ে কাজ করতেছেন যেটার আসলে কোনো পেপার নাই। এরকম আসলে খুবই রেয়ার কেস। কারণ রিসার্চটা এমন অবস্থায় চলে গেছে এবং এত রিসার্চার যে কোনো একটা স্পেসিফিক টপিকে কখনো কাজই হয় নাই ওই রিলেটেড টপিকে। অবশ্যই আপনার টপিকে কাজ হবে এটা, মানে আপনি যেটা চিন্তা করছেন স্পেসিফিক্যালি ওইটা নিয়ে কাজ হলে তো আপনার কাজই করবেন না, তাই না? সিমিলার একদম 100% সিমিলার। বাট ওইটার আশেপাশে আপনার যে টুলস গুলো ইউজ করছেন, যে টেকনিক গুলো ইউজ করতেছেন সেগুলো নিয়ে তো ডেফিনেটলি কিছু পেপার আছেই। সো ওগুলো ইউজ করতে পারেন আরকি। এগুলো ওগুলোকে এক্স্যাক্টলি স্যার, ওরকমই একটা আর কি আমার একটা টপিক আমি নিয়েছিলাম আর কি, প্রোটো কনসিয়াসনেস নিয়ে, এআই অ্যাওয়ারনেস নিয়ে স্যার। তো এক্স্যাক্টলি এরকম আর কি, মানে এই রিলেটেড কোনো আর কি থিসিস পাচ্ছিলাম না যে যেটাকে আমি একটু স্টাডি করে বুঝতে পারবো যে আসলে কেমনে কাজ করব। তো এই জন্য কি স্যার জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, এআই অ্যাওয়ারনেস নিয়ে কি কাজ করতেছেন আপনি? একটু যদি বলেন। স্যার কগনিটিভ এআই রিলেটেড একটা টাস্ক ছিল আর কি স্যার। প্রোটো কনসিয়াসনেস শুনছেন হয়তো, একটা কনসেপ্ট, তো যেটার মাধ্যমে আর কি স্যার এআই কে একটা আর্টিফিশিয়াল অ্যাওয়ারনেস দেওয়া যায় আর কি। তো প্রোটো কনসিয়াসনেস নিয়ে কাজ আছে, কিন্তু স্যার এআই এর সেক্টরে কোনো কাজ আসলে পাচ্ছিলাম না। অলরাইট, সো এই কনসাসনেস এন্ড আদার্স নিয়ে দেখবেন যে অনেক পেপার আছে। সো জি জি স্যার। ডেফিনেটলি ওই যে যেটা বললাম যে এক্সাক্টলি আপনার কাজ, আপনি যেটা চিন্তা করছেন সেটা তো থাকলে আপনার তাহলে কাজ করার ভ্যালুলেস। সেম জিনিস বিষয়টা যদি থাকে, বাট ওইটার আশেপাশে তো ডেফিনেটলি রেফারেন্স কিছু পাবেন, সেগুলো ইউজ করবেন। হ্যাঁ, জি স্যার, ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? নো প্রবলেম। সেকেন্ডারি ডেটা আমি বরং আরো সাজেস্ট করি যে আপনারা সেকেন্ডারি ডেটা ইউজ করেন। কারণ আজকে আমার সঙ্গে বেশ কয়েকজন কথা বলতে আসছিল, যেমন মেঘা আছে, এখানে আরো কয়েকজন আসছিল। জি স্যার। সো আমি বলতেছিলাম যে এখানে যদি আমরা প্রাইমারি ডেটা ইউজ করি সেখানে কিছু প্রবলেম আছে। প্রাইমারি ডেটাটা আমরা আমাদেরকে ভেরিফিকেশন দিতে হয়, আমাদেরকে এটার জন্য অনেক কিছু বলতে হয় যে আমরা যদি প্রাইমারি ডেটা নিয়ে কাজ করি, কারণ আমার কাছে যদি মনে হচ্ছে যে আমার ডেটা সেটে এই স্যাম্পলটা আমার মডেলটা ভালো কাজ করতেছে না, আমার মডেলটা এই স্যাম্পলটা এই ৫টা স্যাম্পলের ক্ষেত্রে আমার মডেলটা রাইট অ্যান্সার দিচ্ছে না, মডেলটা প্রেডিকশন করতে ভুল করতেছে, সো আমি ওই ৫টা স্যাম্পল বাদ দিয়ে দেবো। সো প্রাইমারি ডেটা হইলে আমার ডেটা টিউনিং এর সুযোগ থাকে, যাতে আমার মডেলটা সুপিরিয়র দেখাইতে পারি, ভালো রেজাল্ট দেখাইতে পারি অন্য মডেলের চাইতে। সো এই ক্ষেত্রে এই যে ভেরিফিকেশনের একটা প্রবলেম থেকে যে আমরা ডেটাটা আমরা টিউনিং এর সুযোগ থাকে, সো রিভিউয়াররা এটা অনেক সময় লাইক করে না। সো বেটার হচ্ছে যে আমরা অবশ্যই সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করব, এটাই বেটার। অ্যান্ড সেকেন্ডারি পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, এটাই বেটার। ঠিক আছে? আপনার কাছে যদি ডেটা থাকে, ডেটা সেট ইটসেলফ আপনার একটা পাবলিশেবল আইটেম। আপনার যদি ডেটা সেট থাকে, আপনার ভালো ডেটা সেট থাকে, আপনি যদি পাবলিশ করতে চান, সো ডেটা সেট পাবলিশিং এর জন্য কিছু ওয়েবসাইট আছে, ডেটা ইন ব্রিফ আছে, প্লাস আরো বেশ কয়েকটা জার্নাল আছে যারা এই ডেটাগুলোই শুধু পাবলিশ করে, ডেটা একসেপ্ট করে। সো ডাটা পাবলিকেশন একসেপ্ট করে। ঠিক আছে? সো আপনি সেগুলোতে দিতে পারেন, ফাইন। কিন্তু আপনি যখন রিসার্চ করতেছেন তখন আমি সাজেস্ট করব যে এটা সেকেন্ডারি ডেটা, যেটা এক্সিস্টিং পেপার গুলোতে ইউজ আছে, যেটা পাবলিকলি অ্যাভেলেবল আছে, সেই ডেটাটা ইউজ করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার কেউ যদি প্রজেক্ট করে স্যার, সেক্ষেত্রে কি কি করা লাগবে স্যার? এটা একটু বলে দিলে ভালো হতো।
আচ্ছা, প্রজেক্ট করলে ডেফিনিটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মিড ডিফেন্সের পর্যন্ত যেটা প্রজেক্টের তো একটা কমপ্লিট গাইডলাইন থাকে, সেখানে অনেকগুলো ডায়াগ্রাম শো করতে হয়। সেখানে যেমন ইউজ কেস ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, এই ডায়াগ্রামগুলো দেখাইতে হয়। ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এগুলোকে আপনাকে স্পেসিফাই করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনার যে প্রজেক্টটা করতেছেন সেটা ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ অর ডেস্কটপ অ্যাপ হোয়াট এভার ইট ইজ, এইটা কেন ইউনিক এটা বুঝাইতে হবে। আপনি সিম্পলি একটা প্লাগইন দিয়ে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে একটা ওয়েবসাইট বানালেন, বানায় আপনার থিসিস প্রজেক্ট পাস করা যাবে না। ঠিক আছে? সো অবশ্যই আপনার এমন টেকনিক ইউজ করতে হবে, একটু র লেভেলের টেকনিক ইউজ করতে হবে। অ্যান্ড এমন কিছু ফিচার থাকতে হবে যেটা আপনি ডেভেলপ করছেন। ঠিক আছে? যেমন ধরেন রিকমেন্ডেশন সিস্টেমের কথায় যদি আসি বা এআই ইন্টিগ্রেশনের কথায় যদি আসি ওয়েবসাইটের সঙ্গে। এইগুলো করতে পারেন। কারণ এগুলো সাধারণত একটু অ্যাডভান্স লেভেলের কাজ। সিম্পলি আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট বানালেন যেটা আপনার প্রোডাক্ট সেল করবে। এইটা হইলে আসলে কোয়েশ্চেন এর সম্মুখীন হবে যে ডেফিনিটলি আপনার প্রজেক্টটা ওইভাবে গুরুত্ব পাবে না যতটা গুরুত্ব আপনি এক্সপেক্ট করতেছেন। সিম্পলি যদি একটা ওয়ার্ডপ্রেস দিয়ে হোক বা আপনার আ যেকোনো পিএইচপি ফ্রেমওয়ার্ক দিয়ে হোক আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, যেটা একটা ই-কমার্স ওয়েবসাইট। ফাইন, আপনি ই-কমার্স ওয়েবসাইট বানাইছেন। একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু ফাইনাল ইয়ারের ৬ ক্রেডিটের একটা প্রজেক্ট করতেছেন। এটার সঙ্গে একটু দেখেন যে আর কি ফিচার এড করলে একটু অ্যাডভান্স হবে। যেমন আমি যেটা বললাম যে ই-কমার্স ওয়েবসাইট বানাইছেন, ঠিক আছে, ই-কমার্স ওয়েবসাইট বানাইছেন। তার সঙ্গে একটা রিকমেন্ডেশন সিস্টেম ইউজ করেন যে আপনার প্রোডাক্ট রিকমেন্ড করবে, এআই বেসড প্রোডাক্ট রিকমেন্ডেশন করবে। অথবা এআই বেসড কোনো একটা ফিচার অথবা অ্যাডভান্স কোনো ফিচার, এআই বেসডই হইতে হবে তাও না। অথবা অ্যাডভান্স কোনো ফিচার যেটা সাধারণত ই-কমার্স ওয়েবসাইট থেকে, যেমন এর আগে একটা প্রপোজাল দেখছিলাম যে ভার্চুয়াল ট্রাই অন, মানে দ্যাট মিনস আপনার একটা প্রোডাক্ট কিনবেন, আপনার ছবি আপলোড করবেন, সেই ছবির সঙ্গে ধরেন আপনাকে ওই ড্রেসটা পরায়ে দিবে, একদম পরায়ে দিয়ে দেখাইলো। এই জাতীয় যদি অ্যাডভান্স কোনো একটা ফিচার এড করতে পারেন দেন এটা বেটার। সো আপনারা যদি প্রজেক্ট করেন অবশ্যই ফাইন্ড আউট করতে হবে যে এক্সিস্টিং আ কিছুর সঙ্গে আপনার যেন কিছু থাকে। সেটা প্রজেক্টের জন্য, সেটা থিসিসের জন্য। জাস্ট এক্সিস্টিং কাজ করলে এটার ভ্যালু অনেক কম থাকবে। ঠিক আছে? জি স্যার। স্যার আরেকটা কনফিউশন ছিল। বলেন। সাপোজ স্যার আমরা একটা এআই বেসড থিসিস করতেছি, ধরেন চ্যাট জিপিটি অথবা জেমিনাই নিয়ে থিসিস করতেছি, তো আমাদের যে মডেলটা স্যার, সেই মডেলটা কি আমাদের কি রেডি করতে হবে? কি করতেছেন সেটা ডিপেন্ড করতেছে। মানে আপনি আসলে ChatGPT বা Gemini দিয়ে কি করতে চাচ্ছেন? স্যার সাপোজ আমরা একটা নিউ ফিচার অ্যাড করতে চাচ্ছি, বা এই রিলেটেড কিছু, তো আমাদের এরকম কি স্যার কোনো থিসিস করা যাবে যেখানে মডেল আমাদের লাগতেছে বা লাগতেছে না, বা স্পেসিফিকলি মডেল থাকতেই হবে স্যার, এমন কিছু? আচ্ছা, থিসিসের কথা যদি আসি, ১ম এ হচ্ছে যে আমি যদি কয়েকটা স্টেপের কথা বলি। ১ম এ হচ্ছে আপনাকে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। যেটা এক্সিস্টিং যে সলিউশন গুলো আছে এগুলো দিয়ে সমাধান করা যাচ্ছে না। এটা ফার্স্ট। সো এটা আপনি ১ম এ দেখবেন। সেকেন্ড জি হচ্ছে ওই প্রবলেমটা সলিউশন করার জন্য আপনি একটা মডেল বা একটা টেকনিক বা কিছু একটা প্রপোজ করলেন। সেকেন্ড কাজ এটা। থার্ড কাজ হবে হচ্ছে যে আপনি যে মডেল প্রপোজ করলেন এটা আসলেও এক্সিস্টিং প্রবলেমটাকে সলভ করছে কিনা এটা ভেরিফাই করতে হবে। সেটা রেজাল্ট দিয়ে হোক বা যেকোনো ভাবে হোক এটা ভেরিফাই করতে হবে। এই ৩ টা বিষয় আপনাকে থিসিসে মাস্ট থাকতে হবে। কোন একটা এক্সিস্টিং প্রবলেম আপনি আইডেন্টিফাই করছেন, সে সলিউশনের জন্য একটা মডেল দিছেন এবং মডেলটা ভালো পারফর্ম করতেছে। ভেরিফিকেশন করছেন। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার যদি কেউ প্রাইমারি ডাটা নিয়ে কাজ করতে চায়, তাহলে স্যার প্রপারলি তো ডাটা কালেক্ট করা হয় নাই। যদি একটা মিনিমাম ডাটা যদি প্রিডিফেন্সের আগে কালেক্ট করে যদি দেখানো হয়, দেন যদি স্যার
মেইন ডিফেন্সের আগে যদি মানে ডাটা সেটটা এক্সটেন্ড করে, মানে এক্সটেন্ড করা কি যাবে না, যেই ডাটা সেটটা আমরা প্রি ডিফেন্সের আগে শো করব সেটার উপরে কাজ করতে হবে? না, খুবই আর স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে রিসার্চ তো আসলে আমরা যেটা বলি সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তো আপনি একটা মডেল এখন ধরেন, এখন মিড ডিফেন্সে একটা মডেল প্রপোজ করছেন, আপনি তো এখন এক্সপেরিমেন্ট করতেছেন না, রাইট? এন্ড ফাইনালি এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখলেন যে আপনার মডেলটা ভালো পারফর্ম করতেছে না। আপনি একটা মডেল দিছিলেন, প্রেডিক্ট করতেছিলেন বা এক্সপেক্ট করতেছিলেন হয়তো এই মডেলটা ভালো কাজ করবে, বাট সামহাও মডেলটা ভালো পারফর্ম করতেছে না। সো মডেলের মধ্যে একটু টিউনিং করা লাগতে পারে, বা ডেটা সেট আপনার যেটা ইউজ করছেন সেটা না, এটা এই ডেটা সেটের প্রবলেম আছে, কিছু ডেটা সেটের কিছু ফিচার থাকে, সেই ফিচার গুলো নাই এখানে, সো আপনি অন্য ডেটা সেট ইউজ করবেন, ফাইন, আপনি করতে পারেন, এগুলো চেঞ্জ করা যাবে। এগুলো একদম মানে ফাইনাল ডিফেন্সের আগে পর্যন্ত চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। আর স্যার যে প্রবলেমগুলো বলছিলেন যে প্রাইমারি ডাটা সেটের উপর কাজ করলে সেইগুলার স্যার মানে সলিউশন কি, মানে স্যার মানে প্রাইমারি ডাটা সেট নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে কি স্যার এটা কি মানে মানে করা কি ঠিক হবে, না সেকেন্ডারি ডাটা সেটের উপরই মানে ইয়ে করা লাগবে? আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সেকেন্ডারি ডেটা সেটের ক্ষেত্রে আপনি যদি কোনো একটা রিসার্চ পেপারে কাজ করেন, তখন ধরেন এই পেপারটা কোথাও পাবলিশ করবেন, পাবলিশ করলে আপনার রিভিউয়াররা যদি আস্ক করে ডেটা সেটের ভেরিফিকেশন নিয়ে, এটা খুব কমন কোশ্চেন যে ডেটা সেট কই পাইছেন এবং এটা কিভাবে আপনি কেন ইউজ করছেন এটা। তখন আপনার সেকেন্ডারি ডেটা সেট হইলে খুব সহজেই এই অ্যান্সার গুলো দিতে পারেন। আপনি বলতে পারেন ওই পেপারে ইউজ করছে, ওই পেপারে ইউজ করছে, এটা তো আমার ডেটা সেট না, এটা তারা ভেরিফাই করছে। আপনি তার মানে এই কোশ্চেন গুলো স্কিপ করতে পারেন। কিন্তু আপনি যখন নিজের প্রাইমারি ডেটা ইউজ করবেন তখন এই কোশ্চেনের অ্যান্সার গুলো আপনাকে দিতে হবে, যে এখানে আপনি কোনো টিউনিং করেন নাই, ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো ঠিক আছে এবং এটা কোনো প্রাইভেসি ভায়োলেশন করতেছে না কারো, তাই না? অনেক ক্ষেত্রে ডেটা সেটে কিছু প্রাইভেসি থাকে, যে ইউজারের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা সেটা হাবিজাবি নিয়ে কাজ করেন যদি, প্লাস বায়ো ইনফরমেটিক্স এর অনেক বিষয় আছে, যখন আপনার ইউজারের বিষয় কোনো একটা বিষয় এক্সপোজ করবেন তখন তো সেটা প্রাইভেসি মেইনটেইন করবে না। সো এই কোশ্চেন গুলো তখন আপনি যদি প্রাইমারি ডেটা সেট ইউজ করেন করতে পারেন, সমস্যা নাই, এটা করা যাবেই না একবার তা বলি নাই, বাট এই কোশ্চেনের অ্যান্সার গুলো তখন আপনাকে দিতে হবে। আপনি যখন সেকেন্ডারি ডেটা সেট ইউজ করতেন তাহলে আপনি এই কোশ্চেন গুলো একটু স্কিপ করতে পারতেন, অ্যান্সার দিতে পারতেন। এক্ষেত্রে অ্যান্সার দিতে হবে, সেটা আপনাকে অ্যান্সার দিতে হবে সবকিছু কোশ্চেনের, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। অলরাইট, সো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি। অ্যান্ড কেউ যদি রেকর্ড করে থাকেন এইটা তাহলে গ্রুপে দিয়ে দেন, যারা অ্যাটেন্ড করতে পারে নাই, এবং ইন ফিউচার রেফারেন্সের জন্য এটা কাজে আসবে। আমি সাধারণত সানডে অ্যান্ড মানডেতে ডিপার্টমেন্টে থাকি। আপনাদের কোনো স্পেসিফিক প্রবলেম হইলে অবশ্যই আমার কাছে আসতে পারেন, দেখা করতে পারেন আপনাদের থিসিস প্রজেক্ট নিয়ে কোনো প্রবলেম হইলে। হ্যাঁ, অলরাইট, সো থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। হোপফুলি আমরা মিড ডিফেন্সের ডেট আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম, যারা লেটে জয়েন করছেন এটা সম্ভবত পিছানোর একটা সম্ভাবনা আছে, বাট আমরা ওইটাকে টার্গেট রেখে এখন যেহেতু অফিসিয়ালি যেটা অ্যানাউন্স আছে সেটাকে টার্গেট রেখে কাজ করে যাই। আর সবাই গুগল ক্লাসরুমে কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবেন, এটা আপনাদের বিভিন্ন ইনফরমেশন ল্যাকিংস যেটা আছে এটা তাহলে আর থাকবে না। হোপফুলি সবাই সবকিছু আপনি পাবেন, ওখানে সব ইনফরমেশন লেটেস্ট নোটিস এন্ড আদার্স দেওয়া থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। এগেইন গুড নাইট। জি স্যার, আসসালামু আলাইকুম। Thank you, sir.